আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনায়ার হেসেল পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি ইনায়া হেসেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ইনায়া আপনাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাল শাক তো সকলে ভাজি করে খান, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কজন খেয়েছেন দেখে বলেন তো? অনেকের কাছে এটা অজানা, অনেকের কাছেই অথবা এটা চিরচেনা। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটি যখন গরম হয়ে গিয়েছে সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আপনি যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন সেখানে সামান্য পরিমাণ পানি দিবেন, যেহেতু নিচে পোড়া লেগে যাতে না যায়। আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য বারবার নাড়তে থাকছি। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিরা এবং হালকা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি একটি তরকারি রান্না করার সময় মশলা যত বেশি কষাবেন আপনার তরকারি তত বেশি মজা হবে খেতে। যখন আস্তে আস্তে জিনিসটা কষে গেছে তখন আমি সেখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি। আমি একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এখানে ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু লাল শাকের সাথে ছোট চিংড়িটা একটু বেশি পছন্দ করি। ভালোভাবে চিংড়ি মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার ভালোভাবে মিশ্রণটাকে মিশ্রিত করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে দিব, যাতে চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে মিশে গিয়ে সেখানে রান্না হয়ে যায়। একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি সেখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করে মশলাটার সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে রান্না করে নেব। এভাবে আমি আস্তে আস্তে যখন চিংড়ি মাছটা হয়ে যাবে একটু পরপর ঢাকনা দিব, একটু পরপর পানি দিব। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এক পর্যায়ে গিয়ে একটা লাল লাল ভাব চলে এসেছে চিংড়ির ভেতর, তার মানে আমার চিংড়িটা কিন্তু এবার হয়ে গিয়েছে। এবার আমি ওখানে লাল শাক দিব। লাল শাকের সাথে কিন্তু আমি একটু আলু ব্যবহার করেছি। আপনারা লাল শাকের সাথে একটু আলু দিবেন, দেখবেন লাল শাকটা খেতে খুবই অসাধারণ হবে। এই রান্নাটা অনেকে ঝোল ঝোল আকারে করে থাকেন, অনেকে শুকনো ভাজি আকারে করে থাকেন। আমি আজকে কিন্তু ইনায়া এটাকে শুকনো ভাজি আকারে করেছি, কারণ আমার কিন্তু এই শুকনো ভাজি আকারে খেতেই সব থেকে বেশি ভালো লেগে থাকে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আমার ভয়েসে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করব। এবার আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। অনেকে প্রশ্ন থাকতে পারে, আপু আপনি তো এখানে গুঁড়ামরিচ ব্যবহার করেছেন, কেন কাঁচামরিচ দিচ্ছেন? আমি প্রতিটা রান্নাতেই শেষে একটু কাঁচামরিচ ব্যবহার করি। এটাতে না খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা সুবাস বের হয় রান্না থেকে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার ভালো করে কাঠি দিয়ে আমি শাকটাকে চিংড়ি মাছের সাথে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আপনি এটাকে ভালো করে নাড়তে থাকবেন যাতে প্রত্যেকটা শাকের গায়ে সেই ঝোলটা এবং চিংড়ি মাছের কারিটা ভালোভাবে লেগে যায়। খেয়াল করলে দেখবেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার রান্নাটা দেখছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি রান্না করার সময় যত বেশি ঢাকনা ব্যবহার করবেন মশলা কষানোর সময় তত বেশি আপনার রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। একটু ভালো করে লক্ষ্য করলে ভিডিওতে দেখতে পাবেন আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছি। শাকের থেকে একটা পানি আমার দিয়ে বের হয়েছে, কিন্তু আমাকে তারপরও একটু পানি ব্যবহার করতে হয়েছে যাতে চিংড়ি মাছটা এবং শাকটা খেতে দারুণ হয়ে থাকে। আস্তে আস্তে আমি অল্প আঁচে চুলার আগুন কমিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আসসালামু আলাইকুম। আল্লাহ।